আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে আমার থাকা সম্ভব না। শুভ ভাইয়া রোবটের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে, চোখ জোড়া ছলছল করছে। বিয়ের আসরে 3বার কবুল বলেই উঠে চলে গেল শুভ ভাইয়া। বধূবেশে ঘরে বসে আছি, তবে বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি আমি যে কি ঘটেছে। আমার চারপাশে বসে থাকা কাজিনগুলো কেউ কেউ সবটা বুঝে কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝেই ওর মুখে চাওয়াচাওয়ি করছে। মেজমা রুমে ঢুকে মরা কান্নার স্বরে বলল, ইনসুরে শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবেই শক্ত হয়ে বসে রইলাম। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলাবলি করতে লাগলো। আমার দুর্ভাগ্য পোড়া কপাল এইসব। সবটা কানে আসলেই কিছুই মনে হলো না আমার। কিছুক্ষণ পরেই সেজা কাকু এসে মেজমাকে বললেন, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে না। আর ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে, কবুল বলা শেষেই বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ নয় এই শব্দটা। এই শব্দটার মানে রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথে গড়গড় করে বলে দিয়ে নিজের তাকদীর স্বীকার করে নিলাম। আজ থেকে আমি শুভ ভাইয়ের মতো একটা জঘন্য লোকের বউ। আর এই সবটা আমার আব্বু স্বেচ্ছায় হয়েছে। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি, নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়স জ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে। দরজায় লোক করে ভয়ও দেখিয়েছিলাম। কষ্ট পাচ্ছি তাও বুঝিয়েছি। বিয়েতে অমত আমার তাও বুঝিয়েছি। কিছুতেই মন গলেনি আব্বুর। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হলো। ছোট বোন এসে ইরাম জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে শক্ত গলায় বললাম, দোয়া রইল তোর জন্য ইরু, তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সবসময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন। এক পলক সবার দিকে তাকালাম। আমি বাদে বাকি সবার চোখে অশ্রু, যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়া করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত্যু তো আমার হয়ে গেছে। আব্বু ইচ্ছা করে দুনিয়াতেই জাহান্নামে আমার নিবাস ঠিক করে দিয়েছেন। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথা কি কোনোদিন অগ্রাহ্য করিনি, আজও করলাম না। হয়তোবা ভালো মনে করেছেন, যেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম। আফসোস একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটা জানলাম না। আশা করি এবার আপনি খুশি হয়েছেন। আপনার খুশিতেই আমি খুশি, তাই আমিও খুশি আজ। এ জীবন আর আপনার কোনো কথা রাখতে পারবে না এই ইনসিয়া, কারণ জীবন বলে ওর আর কিছুই নেই। আজকে আপনার একটা সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি। না না, ভুল বললাম, চললাম। ভালো থাকবেন। আব্বু হু হু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে, সেই সুযোগ দেইনি আমি। সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে আছে, তারও চোখে পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বড়মণি বারবার করে আম্মুকে জোরে জোরে কাঁদার জন্য ধাক্কাচ্ছে, কিন্তু আম্মু এভাবেই বসে আছে। চোখ সরিয়ে পেছনে ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজ কাকু আব্বুর হাত মুঠো করে বললেন, ভাইরে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখবো, কোনো কমতি রাখবো না। তুই দেখিস, সব ঠিক হয়ে যাবে। যা তুই করলি তা বিফলে যাবে না, খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে, দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দু ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তাচ্ছিলের হাসি ছাড়ার কিছু বেরোলো না ভিতর থেকে। আব্বু সেজ কাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁড়ে দিলাম। জীবনে কি গ্রহণ করলাম আমি? এটা কি আদৌ গোলাপের কোমলতা, নাকি তার কণ্ঠকে আঘাত? এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা আমার জন্য শুভ ভাইয়া কেন? ইনসু, ভেতরে ওঠো। সেজ কাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভেতরে উঠে বসলাম। ওপাশে জানলা দিয়ে ফুপাতো বোন জিন্নাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোর সাথে। যে জাহান্নামে আমি যাচ্ছি তা নিতান্তই আমার ভাগ্যের দোষ। তুমি কেন তাতে জড়াবে? এসো না। কিন্তু ইনসু, কেউ আসবে না আমার সাথে। চেঁচিয়ে বলাই জিন্নাত আপু কিছুটা ঘাবড়ে গেল। মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল।
সবাই আরো জোরে কাঁদছে। গাড়ির জানালার কাজ তুলে দিলাম আমি। শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজের উপরে হাসি আসছিল আমার। 4 দিন আগে বের হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রথম সারি মেডিকেলে চান্স হয়ে গিয়েছিল আমার। সাদা এপ্রন, স্টেথোস্কোপ, মেডিকেল করিডোরে বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে বাস্তবে রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তে শুভ ভাইয়া আমার জীবনটা শেষ করে দিলেন। অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়া চলে না, আমার নিজের আব্বুই এসবের মূল। সবটা দিয়ে আমি তার ইচ্ছা পূরণের সদা প্রস্তুত ছিলাম। তারই দাম এভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকার বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ থেকে আমার বর। শুভ ভাইয়াকে নিয়ে এই 3 বছরে কোনো ভালো কথা কারো মুখে শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল, কিন্তু জানি না কি হয়েছিল। এই 3 বছরে শুনেছি তো শুধুই তার অকর্মের কথা। নিজের খামখেয়ালি মতো চলা, টাকা ওড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেল ফেরত আসামি হিসাবে এ পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি, তাই সবার মতো প্রচণ্ড ঘৃণা তার প্রতি আমার। কিন্তু এই মানুষটা এভাবেই আমার জীবনে জড়িয়ে যাবে কোনোদিনও ভাবিনি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালেই জানতে পারি একদিন পরেই আমার সাথে নাকি শুভ ভাইয়ের বিয়ে। কারণ জিজ্ঞাসা করলেই আব্বু বলেছেন তার সিদ্ধান্ত এটাই বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগে অবধি শুভ ভাইয়াকে পছন্দ করতেন না। কি এমন হয়ে গেল যে সেজ কাকু বাসায় আসতেই তার ধ্যান ধারণা পরিবর্তন হলো? সারাদিন দরজায় লক করে রুমে বসে কেঁদেছি। সবাই অনেক ডাকাডাকি করেছিল, খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত, তবে সেটাই হবে। কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার। সন্ধ্যায় জিন্নাত আপুর গলা শুনলাম। এই মেয়েটাই একমাত্র বোঝে আমাকে। আজ তো আম্মুও আব্বুর চিন্তায় আমাকে সান্ত্বনা দিতে ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট, কোন দিক সামলাবে তা হয়তো বুঝে উঠতে পারছে না আম্মু। জিন্নাত আপুর কোলে মাথা রেখে কাঁদতে আর একটু শান্তি পাবো, এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরল আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আরেক হাতে আমার কনুইয়ের উপর ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতে ভয়ে বিস্ময় দুটোই কাজ করতে লাগলো। শুভ ভাইয়া 3 বছর আগে যখন এই বাসায় এসেছিল উনি, চেহারার এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বারবারই ভয় করতো আমার অন্যান্য ভাই বোনেদের চেয়ে। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা এসে তাকিয়েছেন আমার দিকে, কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে, কিন্তু আমি ভয়ে কথা বলতাম না, পালিয়ে পালিয়ে চলতাম তার থেকে, তার চোখ এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে। চোখ দুটো লাল, চোখে নিচে কালো দাগ, চেহারা তো বিষণ্ণতা, চোয়াল রাগে শক্ত করে রেখেছেন উনি। অতিরিক্ত ফর্সার চেহারায় একরাশ রাগ কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। উফ, হোয়াইট শার্টটার বুকের বগলে ঘেমে ভিজে আছে কিছুটা। হাতা কোনোই অবধি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে, কপালের চুলগুলো নড়ছে। শুভ ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, কোন সাহসে তুই সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? চমকে উঠলাম আমি। এই মানুষটার আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে, তুই করি, কিন্তু আজকের কথাই এত অধিকার বোধ কেন? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে, তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি যে দম বন্ধ করার পরিস্থিতি হয়েছে আমার জন্য। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, দরজা লাগিয়েছিস কেন? কথা বলতেই দিচ্ছে না, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্নও করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া করার কিছুই নেই আমার। উনি আরো কাছে এসে দাঁত কিরমির করে বললেন, কথা বল ডেমি, এই রাস্তা কিভাবে এসেছি আমি জানি, খবরদার আর রাগ বাড়াবি না আমার। বল, দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম, আমার জন্য এতটা হাইপার হওয়ার কি আছে? উনি এভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন আমার জন্য? না, এসব ভাবাও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চয় হলো। তার হাত এক ঝটকা মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে। তার চাহনি দেখে ভয় পাচ্ছি আমি, তবুও একটা শুকনো ঢোক গিলে বললাম, আমার ইচ্ছা। আপনি কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? শুভ ভাইয়ের চাহনি পরিবর্তন হলো, রাগী চেহারার নমনীয়তা চলে এলো হঠাৎই।
ধূপ করে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পিছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে দেখছি ওনার কাজ, বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসায় কি হয়েছে বল। কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তেরা কথা স্যার, রাইট নাও সুযোগভাবে বল, এই বাসায় কে তোকে কি বলেছে? রাগ হলো আমার, লোকটা সব জেনেও এভাবে প্রশ্ন করছে কেন? কিছুটা রাগ প্রকাশ করার প্রয়োজন আমারও আছে, নইলে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সেজ কাকু কি বলে চলে গেছেন? জানেন না আমার আব্বুকে তিনি অহেতুক কোনো ভয় দেখিয়ে কথা আদায় করিয়েছেন? জানেন না কাল আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেলেখেলা ঘটতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমই বলে তার আটকে ওঠা রিয়াকশন নিজেও কিছুটা পিছিয়ে গেলাম। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছু জানেন না। তারপর নিজ দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা আমাকে কান পেতে শোনার চেষ্টায় ছিলাম। উনি নিজ দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না। বিস্মিত না হয়ে পারলাম না। আকাশ থেকে পড়া সব অবাক হওয়া যাকে বলে। কোনো কারণে আমার মনে একটা ভ্রম ছিল, ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি। কেন ভেবেছিলাম তা নিজেও জানি না, কিন্তু উনি তো আমাকে কবুল বলতে মানা করছেন, তার মানে উনি চায় না এই বিয়ে হোক। শুভ ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে ধমকে বললেন, শুনিসনি কে বলেছি তুই কাল কবুল বলবি না? বল বল যে ঠিক আছে কবুল বলবো না আমি, বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে আজই বলে দিতাম, কিন্তু আমি নিরুপায়। আব্বু অসুস্থ, ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। শুভ ভাইয়া তেড়ে এলেন আমার দিকে, হাত বাড়িয়েও তার নিজের মাথায় নিয়ে চুলগুলো টানতে টানতে বললেন, যার যা হয় হোক, তোকে বিয়ে করব না আমি, এই বিয়ে হবে না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে বলছেন না কেন? আপনি কেন মানা করছেন না? বলে দিন বিয়ে করবেন না, আপনারও ইচ্ছা পূরণ হবে, আমিও বেঁচে যাব। শুভ ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে, দুপা এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে গেছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবেই রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, কান খুলে শুনে রাখ, তুই কাল বিয়ের আসরে থাকবি না। কোনো বিয়ে টিয়ে হবে না কাল আমার আর তোর। শুভ ভাইয়ের পায়ের কাছে বসে গেলাম। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। ভুরু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের জল আটকে না রেখেই কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুভ ভাইয়া, আমিও চাই না এই বিয়ে হোক। আমার সামনে স্বপ্ন পূরণের সময়, বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনে আপনার সাথে তো নয়, এইটুকু দয়া করুন। কাকুকে বলুন এই বিয়ে আটকাতে। আব্বুকে মানা করতে পারবো না, উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান, প্লিজ। শুভ ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে, বললেন, কানা থামা। চোখ মুছে উঠে দাঁড়ালাম। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে, কোথাও পালিয়ে যা, নয়তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে নে। আমি সব রকমের সাহায্য করবো তোকে। রাগটা আবারও চারা দিয়ে উঠল মাথায়। এগুলো কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় কাকুর মানা করা। শুভ ভাইয়া নিজেও বুঝতে পারছেন এটা, তবুও এসব বলছেন উনি। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলোর কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না যাতে। পারবো না। কেন? তোকে বলবো না, বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা, যাতে কবুল না বলতে পারিস, নয়তো আঙ্গুলে ব্যান্ডেজ করে যাতে রেজিস্ট্রিতে সাইন না করতে পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়, কাল বিয়েটা যেন না হয়, বুঝেছিস? আব্বুর মান সম্মানের বিষয়, নাইলে উপায় থাকলে সুসাইড। কথা শেষ করার আগেই শুভ ভাইয়া গলা চেপে ধরলেন আমার মুখের ওপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডিয়ার, আগুন লাগিয়ে দেব এই শেয়ানাস মন ছিলে, শেষ করে দিব সব। শ্বাস আটকে আসছিল আমার। শুভ ভাইয়া আমাকে ছেড়ে দিলেন। খুক খুক করে কাশি শুরু হয়ে গেছে।
উনি পানির গ্লাস এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, এইটাই শেষ কর। আর বিয়ে ভাঙার জন্য জেট বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না মানে হবে না, দ্যাটস ফাইনাল। শেষের দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে চমকে উঠলাম আমি। কথাগুলো বলেই দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। জিন্নাত আপু ভেতরে আসার আগেই আবার দরজা লাগিয়ে হু হু করে কান্না শুরু করে দিলাম। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সে মানুষটা কতটা খারাপ নিজের চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলছে সে আমার। সে মানুষটা অবশ্য চায় না বিয়েটা হোক। আমার পড়াশুনো, স্বপ্ন, জীবনের কোন পথে এগোচ্ছি আমি গাড়ি ব্রেক কষতেই বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি আওয়াজে বলল, এসো ভাবি, বাহিরে এসো। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম। অনেকগুলো মানুষ এ বাসায়, কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবার বাসার লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই। সেজ কাকু কাঁধ ধরে এগিয়ে আনলো আমাকে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, কি গো নতুন বউ, সেজমা ওরফে শাশুড়ি মাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম। আর একজন মহিলা বলল, ও মা, পায়ে হাত দিয়ে সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এ যুগের সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম। ওনারা ওনাদের মতো বলা বলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে মাথা নত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বৌমা ভুলেনি। আয় ইনসু, ভিতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজ কাকু মুচকি হাসলেন শুধু। ওখানে আরও কিছু নিয়মকানুন করা হলো। অবশ্যই কিছু টের পাইনি, শুধু যা বলেছে চুপচাপ করে গেছি। পাশ থেকে একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো ভাবি, ঘরে চলো। আমি হলাম তোমার ননদিনী। নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ার মামাতো বোন, মাহিয়া। মাহি বলে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি ঘর? হ্যাঁ, শুধু ঘরই। ইট পাথরের বানানো একটা ঘর। আর সে ঘরে একটা খারাপ মানুষের বসবাস। আজ থেকে ওখানে থাকতে হবে আমাকে। এই জন্য শুধুই ঘর। সবটা ঠিক থাকলে হয়তো এটা সংসার হতো। সে ঘরে কি অপেক্ষা করছে আমার জন্য, তা ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমার দুজন ফুফাতো ভাই, একটা চাচাতো ভাই, দুটো চাচাতো ভাই বোন সহ মেচুমার বাসায় বেশ কয়েকজন ছেলে মেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। চাচাতো বোন তপসি দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোল, ইনসু ভিতরে যাবে, ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করলো দরজায়, বলল, দরজা খোল শুদ্ধ। নতুন বউ বাইরে এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিচ দিকে তাকিয়ে সবটা ভাবছিলাম। কি থেকে কি হয়ে গেল, ওদের কথা আর কানে যায়নি। মাহি গলায় উঁচিয়ে বলে উঠল, ইনসা ভাবির মাথা ঘুরছে, কতটা ধকল গেছে, ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম। এই কথা একবারও বলিনি আমি। ভেতর থেকে আওয়াজ এলো, মাহি, সবাইকে যেতে বল। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগালো। কিছু না বুঝে থম মেরে ওর চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগেই হ্যাচকা টানে শুভ ভাইয়া ভেতরে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দিলেন। ঘরটাতে চোখ বুলিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল আমার। বাসর ঘর নামক ফুল সাজানো ঘরটা তছনছ হয়ে আছে। এক গাদা সাদা ফুলের ঝোলনা সহ লাল গোলাপের পাপড়ি বিছানা বেডশিটের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শুভ দেওয়ালে আটকানো রজনীগন্ধার স্টিক আর গোলাপ ফুলগুলো বাদ নেই। যতদূর হাতের ধরাছোঁয়ার মধ্যে সবটুকু ফ্লোরে পড়ে আছে। জানালার সাদা আর একদম হালকা গোলাপি রঙের রঙিন পর্দাটাও নিজের জায়গা ছেড়ে মাটিতে আছড়ে পড়েছে। টেবিলের উপরে এক সারি বই বাদে কলমদানি, একটা ফটো ফ্রেম উল্টে মাটিতে পড়ে আছে। পাশে ড্রয়িং টেবিলের আয়নার কাজ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যেন এই ঘরে কোনো ঘূর্ণিঝড় সবেমাত্র তাণ্ডব চালিয়ে গেছে। রুমের মালিক যেন সবকিছু জায়গা মাটিতে করে দিয়ে বেশ স্বস্তি পেয়েছেন। ঘরের সবটা দেখে শুভ ভাইয়ের রাগের পরিমাণ করতে অসুবিধা হলো না আমার। হয়তো আজ আমাকেও এমন কোনো ঝড়ের মুখোমুখি হতে হবে। হয়তো কেন বলছি, এটাই ঘটবে।
উনি কবুল বলতে নিষেধ করেছিল আমাকে, কিন্তু বিয়েটা হয়ে গেছে। আমাকে অবাক করে দিয়ে উনি পেছন থেকে বলে উঠলেন। হেডেক হচ্ছে? পেছন ফিরলাম, চোখ মুখের অবস্থা মোটেও ভালো না তার। কানে শুনিস না? না, হচ্ছে না মাথা ব্যথা। তাকে একটা শ্বাস নিতে দেখলাম। পরে 2 সেকেন্ডে কি ঘটেছে নিজেও জানি না। আমার পিঠটা দেওয়ালে আটকানো, 2 হাতের কবজি ধরে দেওয়ালে আটকে দিয়ে সামনের মানুষটা জোরে জোরে শ্বাস ফেলছে। সে যে রাগ নিবারণের চেষ্টা করছে তা আমি বেশ বুঝতে পারছি। হাতের কবজিতে শক্ত বাঁধনের দিকে তাকালাম। আরে সেটা দেখে আরেক দফা হৃৎপিণ্ডটা তার কাজ ভুলে গিয়ে স্তব্ধ করে দিল আমাকে। আমার চোখে তার হাতের তালুর পিঠে আবদ্ধ, কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। শুভ ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল। বিয়েটা কেন করলি তুই? শ্বাস আমারও দ্রুত চলছে, ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালাম। লাল বর্ণ হয়ে আছে নাক চোখ তার। আরেকবার তার হাতের দিকে তাকিয়ে বললাম, আপনার হাত। উনি একটানে পিছন দিকে ঘুরে এক হাত মুচড়ে ধরলেন আমার, আরেক হাত আগের মতোই তার মুষ্টিতে আবদ্ধ। আমার কানের কাছে মুখ নিয়ে শুভ ভাইয়া বললেন, ডাক্তার হোসনি তুই এখনো? কেয়ার দেখাতে আসবি না একদম। চলে যাসনি কেন বিয়ের ওখান থেকে? তুই বলেছিলাম না পালাতে? এবার আরও বেশি ব্যথা পাচ্ছি, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। যে কান্নাটা বাসা ছেড়ে আসার সময় বেরোয়নি তা এই মানুষটার খারাপ ব্যবহারে বেরোতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠে বললাম, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন শুভ ভাইয়া। কিছুটা পিছিয়ে হাত মুঠো করে বুকে চেপে ধরলাম। চোখ দিয়ে পানি পড়ছে, তাতে যেন কেউ অনুমতি দিয়েছে সবটা উজাড় করে কাঁদতে। কিন্তু আমি তো দেইনি। আমি তো জানতাম এই মানুষটা কেমন, সব জেনেই বাসে এসেছি আমি। তাহলে এই বৃথা কান্না কি আমাকে মানায়? চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। শুভ ভাইয়া কিছুটা সময় অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় বললেন, খুব লেগেছে? বলেছিলাম তোকে বিয়ে না করতে। কেন কবুল বলি তুই? কেন নিজেকে আমার মতো একজনের সাথে জড়ালি? ওনার গলার আওয়াজে এবার কিছুটা সাহস হলো আমার। এভাবে ভয় পেয়ে থাকলে আজীবন তার পায়ের নিচে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। সাহস করেই বললাম, এই কেনের উত্তরটা আপনার কাছে আর কতবার দেব বলতে পারেন? এবার যদি আমি বলি, আপনি কেন চুপচাপ ভদ্র ছেলের মতো কবুল বলেই উঠে আসলেন? কেন বিয়েটা না করে চলে যাননি? আমার আর তোর সিচুয়েশন এক না। এক না? হ্যাঁ, আসলেই এক না। আপনি যেখানে চান বাবার পয়সা দুনিয়া জয় করতে, সেখানে আমি চেয়েছিলাম আমার বাবাকে ভালো দেখতে। সিচুয়েশন এক হবে কিভাবে? শুভ ভাইয়া এক পলক আমার দিকে তাকালেন, তারপর এদিক ওদিকে কিছু খুঁজতে লাগলেন। যা দেখে আবারও ভয় হলো আমার। কিছু না পেয়ে রাগে টেবিলের সামনে চেয়ারটা লাথি মেরে টেনে গায়ের শেরওয়ানিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। ভয়টা আবারও বেড়ে গেল আমার। এক পা দুপা করে পেছোতে পেছোতে কোনো এক ওয়ার্ড্রবের সাথে আটকে গেলাম। শুভ ভাইয়া আমার দিকে এগোতে গিয়েও আবার মাথা ধরে বেডে বসে গেলেন। নিচ দিকে মাথা ধরে আছেন উনি। মিনিট 5 রুমে পিতন নীরবতা, তা আমার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ পর ওভাবে থেকেই বললেন, বিয়েটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। কেন জানি না ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিয়ের এই পর্ব সত্যিই চাইনি আমি। তবে তার কথাই এমন কেন লাগছে, যেন সে নিজে হাতে ধরে আমার ভেতরটা টুকরো টুকরো করে কাটছে। নিজেকে বোঝালাম দুর্বল হওয়া যাবে না এর সামনে। আর এই লোকটা তো আমার যোগ্যই না, খুব খারাপ একটা লোক সে। এতদিন শুনতাম, এই 2 দিনে দেখেও নিয়েছি এর সাথে থাকা অসম্ভব। তাই শক্ত গলাতেই বললাম, দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই বটে, কিন্তু দুঃস্বপ্ন ভাবলে তো পিছু করবে, আজীবন কুড়ে কুড়ে খাবে আমাকে এই ঘটনা। বাঁচবো কি করে আমি? কি করে থাকবো আপনার সাথে? আমি এটাকেই মুছে ফেলতে চাই, চির মুক্তি চাই এটা থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে আমার থাকা সম্ভব না। শুভ ভাইয়ের রোবটের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে, চোখ জোড়া ছলছল করছে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিছু বলছিল ওই চোখ দুটো, কিন্তু আমি তো পড়তে চাইনি তার চোখের ভাষা। চোখ সরিয়ে নিলাম। উনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসলেন আমার দিকে। কাচুমাচু হয়ে যতটা সম্ভব গুটিয়ে দাঁড়ালাম। উনি বললেন, তুই যাবি? ওনার স্পষ্ট উত্তরে আবারও এক ঝড়ো হাওয়া বয়ে গেল ভেতরটাতে। উনি আমার দিকে ঝুঁকে বললেন, আচ্ছা বল তো,
কি জানিস তুই আমার ব্যাপারে? কিছু 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 না। বল। আবারও ধমকে একটা শুকনো ঢোক গিলে বললাম, আপনি খুব 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 খারাপ একটা মানুষ। উনি বিছানার দিকে চলে গেলেন। আমি একটা জোরে শ্বাস নিলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। শুভ ভাইয়া পায়ের উপর পা তুলে বিছানায় বসলেন, ডান হাতের আঙুল দেখতে দেখতে বললেন, আমি যে খারাপ মানুষ থাকি কি বিশিষ্ট বিচার করলি, গুনে গুনে সবটা বলবি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি খুব খারাপ মানুষ। শ্বাস থেমে গেল আমার। এবার কি বলবো? ওনার কাছে ওনাকে নিয়ে কি করে খারাপ কথা বলবো? মাত্রাতিরিক্ত সাহস দেখিয়েছি, তা বেশ বুঝতে পারছি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, শুভ ভাই। ট্রফিকের বাইরে কথা বলবি তো, আমি কিন্তু খারাপ মানুষ। ভাবলেশীনভাবে তার উত্তর, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। উনি আবারও বললেন, বল। নিচ দিকে তাকিয়ে ঘোমটার অন্য আঙুলে পেঁচাতে লাগলাম। আমাকে চুপ করে থাকতে দেখে উনি চেঁচিয়ে উঠে বললেন, বল, কি জানিস আমাকে নিয়ে? লোকটা দাঁড়িয়ে গেছে, আমার গায়ের লোমও দাঁড়িয়ে গেছে সাথে। ধমক শুনে গড়গড় করে বলতে লাগলাম, আপনি পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসায় হেল্প না করে উল্টো কাকুর টাকা উড়ান, সিগারেট খান, ড্রিঙ্ক করেন, আর আর? আর আপনি জেলেও ছিলেন। কথাগুলো বলে শরীর ছেড়ে দিলাম আমি। আজ আর রক্ষা নেই। ভয় পাওয়ার জন্য আর কি কারণ লাগে? বাঘের খাঁচায় ঢুকে তাকেই অভুক্ত বাঘ বলে গালি দেওয়ার মতোই কাহিনী বাঁধিয়েছি, তা আমি জানি। কিছু সময় পরও সে বাঘের গর্জন না শুনে মাথা উঁচু করে তাকিয়ে দেখি সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বিরক্তির কিছু বললাম? আমাকে মাথায় তুলতে দেখেই শুভ ভাইয়া বললেন। ব্যাস এটুকুই? চোখ বেশ অনেকটা প্রসারিত হলো আমার। এগুলো একটু ছিল? শুভ ভাইয়া এগিয়ে আসলেন আমার দিকে। পিছিয়ে যাচ্ছিলাম। উনি আমার নাকে পড়ার নথ ধরে বললেন, এত সব গয়না কে দিয়েছে? খানিকটা অপ্রস্তুত হয়ে ভুরু কুচকে তাকালাম তার দিকে। উনি নাকের নথ থেকে হাত সরিয়ে আমার হাত উছিয়ে তাতে থাকা চুড়িগুলো পরখ করতে করতে বললেন, সোনা নিশ্চয়ই এ বাসা থেকে দিয়েছে। নিচ দিকে তাকিয়ে আস্তে করে বললাম, জানি না। তার সামনে কেন? খুল এসব, সবগুলো এই বাসার গয়না, খুল। কথাগুলো বলেই উনি টানাটানি করে চুড়ি খোলা শুরু করে দিলেন। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি আর অবাক হচ্ছি। শুভ ভাইয়া মাথার উপর থাকা মুকুটের মতো গহনা সহ ওড়নার ঘোমটাও সরিয়ে দিলেন। বেশ লম্বা হওয়ায় আমার মাথার উপরিভাগ দেখে গয়না খোলা তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তার চেহারার ভাব বুঝতে আমাকেই মাথা উঁচু করে ঘাড় ব্যথা বানিয়ে তাকিয়ে থাকতে হলো। ওভাবে কি দেখছিস? লিলিপুট খোদাকার, দেখিস নি জীবনও? মাথা নামিয়ে নিলাম। গয়নাগুলো পাশে তাকে রেখে আমার পেছনে গিয়ে দাঁড়ালেন উনি। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু ভয়টা কমেছে। সরে আসার জন্য পা বাড়াতেই গলার গহনা ফাঁসের মতো আটকে গেল গলায়। বুঝলাম পেছনের মানুষটা গহনার সুতো ধরে রেখেছে। খুব করে কেশে সুতোর ঢিল দিতে একটু পেছালাম। এক পর নড়বি না। আদেশের নড়চড় হলে কপালে দুঃখ আছে বুঝলাম। বিনা স্পর্শে সবগুলো গহনা গা থেকে খুলে দিলেন শুভ ভাইয়া। কোথা থেকে আনা জামা সামনে ধরে বললেন, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। এত ভালো ব্যবহার, এর পরের পরিণতি কি? চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই তার চোখ পাকানো দেখে নিজের চোখ নামিয়ে নিলাম। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বাইরে বেরোতেই উনি বললেন, এই বাসায় যতদিন আছিস তোর এইসব গোল জামা চুড়িদার এইসবই পরে দেখবি। কারো কথা খবরদার, যদি শাড়ি পরেছিস তো। এ বাসায় যতদিন আছি এ কথাটাও কোথাও লাগালো। মুখে কিছু না বলে ঘাড় ঘিরে সম্মতি বোঝালাম। এতদিন শুনেছিস, আজ দেখেনে আমি আসলেই খারাপ লোক। কথাটা বলে পাশের এক ড্রয়ার থেকে কাচের বড় একটা বোতল নিয়ে ঢকঢক করে খেতে শুরু করে দিলেন শুভ ভাইয়া। অবাক হয়ে শুধু দেখছি, লোকটা এমন কেন? কি প্রয়োজন আসে এসবের? উনি কোথা থেকে সিগারেট বের করলেন, লাইট দিয়ে জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে আমার সামনে খাওয়া শুরু করে দিলেন। শুদ্ধ ভাইয়া একবার সিগারেটে মুখ পুড়ছেন তো একবার বোতল, তার সাথে সাথে তিক্ত চেহারা করছেন, যেন কত বিদঘুটে স্বাদ ওইগুলোর। দুবার কাশু হয়েছে তার। যদি এসবে অভ্যস্ত হন তবে অমন রিয়াক্টের কারণ বুঝলাম না আমি। আমার কাছ থেকে শুনেই বা ওসব খেতে লাগলেন কেন উনি?
কি দরকার আমার কাছে এটা প্রমাণ করে যে হিসাব কারণে উনি, কি দরকার নিজেকে আমার সামনে আরো ছোট করে? সিগারেটের ধোঁয়ায় কাশি উঠে গেছে আমারও। অন্যায় নাক মুখ চেপে ধরলাম। শুদ্ধ ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষে আবারও ড্রিঙ্ক করতে লাগলেন। বোতল শেষ করে টলতে টলতে বিছানায় উপরে শুয়ে পড়লেন। বিড়বিড় করে বললেন, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কাছে আসি না আমার, চলে যা। কাছে আসিস না আমার, চলে যা আমার কাছ থেকে, চলে যা আমার জীবন থেকে। কেন নিজের সাথে এভাবে জড়িয়ে নিলি? কেন আমাকে এভাবে বাকিটা আর বলতে পারেননি উনি, ঘুমিয়ে গেছেন হয়তো। এই তো বিবাহিত জীবনের শুরু আমার। কোথায় চেয়েছিলাম জীবনটাকে নিজের মতো করে সাজাবো, সেখানে জড়িয়ে গেলাম ওনার মতো একজনের সাথে। নিজের ভাগ্যের উপর আরেকবার উপহাস করে বালিশ নিয়ে মেঝেতে ঘুমাবো বলে পা বাড়ালাম। ঘুম কি হবে? নয় মেঝেতে শুয়ে শুয়ে অশ্রু বিসর্জন দেব? নাটক ছাড়া কিছুই নাই জীবন, মানতেই হবে। শুদ্ধ ভাইয়া হাত ধরে আটকে দিলেন আমাকে, বললেন, ঠিক বুঝছিস, দূর থাকবি তো আমার থেকে, আসবি না আমার কাছে একদম। কথাটা বলে টেনে বিছানায় ফেলে দিলেন আমাকে। মাথার নিচের বালিশ কানের উপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। দূরে থাকবি বলে পাশে শোনার বিষয়টা আজব লাগলো। অবশ্য মানুষটাই আজব, উঠে গেলে ঝামেলা করবে কি? এটা ভেবে যেই না নামার জন্য পাশ ফিরতে যাব, শুদ্ধ ভাইয়া বলে উঠলেন, নাটক না করে বিছানাতে ঘুমা, তবে সোশ্যাল ডিস্টেন্স রেখে। দুটো কথার একটু দুটো কথার একটু এদিক ওদিক হলে। কথা পুরোটা শেষ করেননি উনি। আমি বুঝে নিয়েছি এমন কেন উনি ধমকাবেন, আবার গলায় নামিয়ে কথা বলবেন, দূরে থাকতে বলে নিজের কাছে চলে আসবেন, কষ্ট দেবেন, পরমুহূর্তে একগাদা যত্ন দেখাতে চলে আসবেন। এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? আর কি ডিভোর্স দিয়ে দেবেন উনি আমাকে? বলেই তো দিয়েছেন। কোথায় যাব আমি তারপর? শেহনাজ মানচিলি তো নয়। তাহলে এত ভাবিস না ইনসু, তুই এখন মেডিকেল স্টুডেন্ট, হোস্টেলে চলে যাবি। কিন্তু ভর্তির ফর্মালিটিস তো এখনও শেষ হয়নি। আদৌ শেষ করতে পারবো তো? মেডিকেল প্রাঙ্গণে পা ফেলার সৌভাগ্য কি হবে আমার? পুরনো একটা ডায়েরি হাতে নিয়ে ব্যালকনিতে বিন ব্যাগে বসে চন্দ্রবিলাসে মত্ত আয়ান চৌধুরী, শুদ্ধর ব্যাটসম্যান, বেস্ট ফ্রেন্ড আর শুদ্ধর বাবা আসাদুজ্জামানের আজাদের ডান হাত। পরিবার বলতে শুধু মা, ছোট বোন মুনিয়া। সারাদিন ব্যস্ত থাকলেও এই সময়টা একান্তই ওর। ডায়েরির পাতায় পাতায় শ্যামা পাখির সম্বন্ধে লেখা প্রতিটি কথার মাঝে প্রতিদিন ডুব দেয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। আচমকাই দরজায় দুবার নক পড়ায় রাগী স্বরে বলল, কে? স্যার, আমি অশোক। কি চাই? এ সময় বিরক্ত করার সাহস কি করে হলো তোমার? সরি স্যার, আসলে বিষয়টা ম্যামকে নিয়ে। আয়ান উঠে এসে দরজা খুলে দিল। আর যাই হোক, ওকে নিয়ে কেউ মজা করার সাহস পাবে না। নিজে সে মানুষটার কাছে যেতে পারেনি তো কি, লোক লেগেই খবর নেবে সবসময়। বলল, কি হয়েছে? আসলে স্যার। হেয়ালি করো না অশোক। অশোক কাপা কাপা গলায় বলল, স্যার, ম্যামের আজ বিয়ে হয়ে গেছে। ঝুলিয়ে রাখা হাতে ডায়েরিটা শক্ত করে ধরল আয়ান। এভাবে এত বড় খবর শুনতে হবে তার কল্পনাও ছিল না। খালি হাতে অশোকের কালো স্যুটের কলার ধরে বলল, আই উইল কিল ইউ। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার স্যার ছেড়ে দিন আমাকে। বিয়েটা একদমই হুট করে হয়ে গেছে, আর একদম ঘরোয়াভাবে। শেহনাজ মঞ্জিলে এর আগে কোনো বিয়ে এত স্তব্ধতা নিয়ে হয়নি, কেউই জানতে পারিনি আমরা। স্যার, আই থিঙ্ক শুদ্ধ স্যার জেনে গেছেন যে আপনি। আয়ান সর্বশক্তিতে অশোকের নাক বরাবর ঘুষি লাগিয়ে দিল। মুখ থুবড়ে অশোক মাটিতে গিয়ে পড়ল একদম। নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে ওর। সেদিকে খেয়াল নেই ওর নিজেরও। আয়ানের চোখের রক্তিম রং দেখে নিজেরটা ভুলে গেছে ও। আয়ান ঘরে থাকা কাচের সেন্টার টেবিলের ফুলদানিটা আগে মাটিতে ছুঁড়ল, তারপর লাথি মেরে টেবিলটাও ভেঙে গুঁড়িয়ে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমার হবে ইনশিয়া, এই আয়ানের। শুদ্ধ যেভাবে কেড়ে নিয়েছে আমার প্রাপ্য, আমার প্রিয়জন, আমিও কেড়ে নেব ওর থেকে ওর সবটা। শেষ করে দেব ওকে, শেষ করে দেব। এটা আমি খুব ভালো মতোই জানি। বিয়েটা শুদ্ধ সে ইচ্ছায় করে নাই, মেনে নেয়নি ও তোমাকে। আজ না হয় কাল দূরে সরিয়ে দিবে ও তোমাকে, আর ঠিক তখনই তুমি আমার হবে।
কারণ তুমিও চাওনি এ বিয়েটা হোক, চাইতে পারোই না। আর 5টা ফ্যামিলি মেম্বারদের মতো তোমার মনের শুদ্ধের জন্য যে ঘৃণা বিষাক্ত প্রবাহ বইছে তা অমৃত হতে দেব না আমি। শেহনাজ মঞ্জিলে যায়নি তো কি, আজাদ মেনশনে তো যেতেই পারি। শুদ্ধ, ইজ হাই টাইম তোর আরেকটা ধ্বংসের জন্য তৈরি হ। আসছি আমি ইনশিয়া, গেট রেডি টু বি মাইন, অনলি মাইন। আসলেই তো, ভাইয়া কেন বলবো তাকে? বরহান আমার বর, হ্যাঁ বরহান উনি আমার, আর ভাইয়া বলবো না। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে দৃঢ়ভাবে কথাটা মাথায় বসিয়ে নিলাম, কিন্তু বলার আগেই ধরাম করে রুমের দরজা খুলে গেল। শুদ্ধ এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলেন। চোখটা লাল, মেরুন শার্টের গলার নিচের দিকটা ভেজা, উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়াও টোলোমোলো। জিন্নাত আপুকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কখন এসে যাবো? তুই ড্রিঙ্ক করে এসেছিস শুদ্ধ? উনি তাচ্ছিল্যের হাসলেন, বললেন, এ বাসায় নতুন তুমি? না। হ্যাঁ, আর ইনশিও সেটা ভুলে গেছিস তুই। শুদ্ধ এতক্ষণে তাকালেন আমার দিকে, বললেন, না বলিনি। সিয়া, তুই ওষুধ খেয়েছিলি? কিসের ওষুধ শুদ্ধ? তুই টর্চার করছিস ওকে। ভাব দেখেই বুঝলাম এতটুকুও গায়ে লাগলো না তার জিন্নাত আপুর কথাটা। এগিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ চেক করে বললেন, যা। জিন্নাত আপু এগিয়ে তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না শুদ্ধ, বউ হয় ও তোর। হ্যাঁ, যে বউ বিয়ের রাত। তোর মানতে কষ্ট হচ্ছে সেটা। উনি চোয়াল শক্ত করে বললেন, ওকে ওষুধ খেতে বলো। জিনাত আপু, তুই ডিনার না করলে ওষুধ খাবে না ও, এটাই বলেছে ইনশু। বড় বড় চোখ করে আপুর দিকে তাকালাম। এভাবে হাড়ি কাঠে মাথা না ঢোকালেও পারতো আমরা। শুদ্ধর দিকে তাকিয়ে দেখলাম রক্তচক্ষু করে তাকিয়ে আছেন আমার দিকে। একটা শুকনো ঢোক গিললাম। উনি জোরে ডাক লাগিয়ে বললেন, আসমা খালা খাবার। শুদ্ধের আওয়াজে পুরো আজান ম্যানশন নড়ে চড়ে উঠল। আসমা খালা এক ছুটে খাবার বেড়ে আনলো। মাহি আম্মুকে নিয়ে আসলো। বাবা বাদে বাসার প্রায় বাকি সবাই বাইরে থেকে উকিঝুঁকি দিচ্ছে। উনি টের পেয়ে হাত মুঠো করে বললেন, আপু সহ সবাই গটগট করে চলে গেল। একটার পর একটা লোকমা গিলে প্লেট সাফ করে পানি না খেয়ে বললেন, এবার ওষুধ না খেলে তোর খবর আছে সিয়া। তাড়াতাড়ি গিয়ে ওষুধ বের করে খেয়ে নিলাম। একটা বের করে তার সামনে ধরে বললাম, আপনারটা? এটা কেন? আপনার হাতেও তো। তোকে বলছি না আমার। কি আর না করতে, তাই তো নিজের জন্য করছি। ড্রিঙ্ক করে এসেছেন, গা গোলাচ্ছে আমার। এটা খেয়ে দূরে যান, ঘুমিয়ে পড়ুন। মিথ্যা বললাম, ধরা পড়ার ভয়টা লেভেলের হুড়হুড় করে বাড়ছে। ধূপধাপ শব্দ শুনতে পাচ্ছি নিজের ভেতরটার। উনি ভুরু কুচকে তাকিয়ে থেকে ওষুধ হাতে নিয়ে খেয়ে নিলেন। তারপর উপর হয়ে শুয়ে পড়লেন বিছানায়। এতটা শান্ত থাকতে দেখে মনে হলো আম্মুর কথা মতো আমি ওনার দুর্বলতা না হলেও আমার অসুস্থতা ওনার দুর্বলতা। তবে তাই হোক, আপনার দুর্বলতাকেই আমি আঘাত হানব মিস্টার শুদ্ধ। জোরে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বিছানায় তার পাশে শুয়ে পড়লাম। উনি লাফিয়ে উঠে বললেন, এখানে কেন শুনছিস তুই? উঠে বসে চোখ ছোট ছোট করে বললাম, ইউ আর ড্রাঙ্ক। উনি কিছুটা থতমত খেয়ে গেলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও ঢুলতে ঢুলতে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুই বিছানায় কেন শুচ্ছিস? যেখানে খুশি কমা, তবে এখানে না। বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কোমরে হাত দিয়ে বললাম, যেখানে খুশি মানে? আমি তো আপনার খুশি মতো ঘুমাবো। রুমটা যেহেতু আপনার। আমার খুশি মতো বিছানা ছেড়ে দূরে থাক। কালই তো বললেন আপনার খুশি মতো বিছানায় ঘুমাতে। আজ কথা পাল্টাচ্ছেন? আজ অন্য ব্র্যান্ডের খেয়েছেন নাকি? উনি অবাক হয়ে বললেন, কাল তুই আমার সাথে এক বিছানায় ঘুমিয়েছিস। হ্যাঁ, আপনি নেশার ঘরে জোর করেছিলেন আমাকে ঘুমোতে। উনি ফু দিয়ে নিঃশ্বাস বের করে বললেন,
বলছি ব্যাক পেইন হবে। শুদ্ধ বালিশ পাশে সিঙ্গেল সোফায় ছুঁড়ে মারলেন, বললেন, একটা কথা না বলে বালিশটা হাতে নিয়ে বিছানায় ছুঁড়ে বললাম, সিঙ্গেল সোফায় বসা চাই, শুয়ে ঘুমানো চাই। বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। শুদ্ধ একটু চমকে পিছিয়ে গেলেন। বিরক্তি নিয়ে উঠে গিয়ে ঘরের কোণে রাখা বিন ব্যাগে মাথা চেপে ধরে বসে গেলেন। অর্ধেক চোখ খুলে তাকে দেখলাম। কিছুটা দিশেহারা লাগছে। হয়তো আমার এমন ব্যবহার একদমই আশা করেনি উনি। ওনারই বা কী দোষ? আমি নিজেই নিজের এরূপ বিশ্বাস করতে পারছি না। ইরহাম আজাদ শুদ্ধের মুখের ওপর কথা বলেছি, এক দফা নোবেলের জন্য আবেদন করা যায়। নিঃশব্দে হেসে মাথা ধরে একটু কাতরভাবে বললাম, একদম ঠিক বলেছেন, কথা বলা বেশি হয়ে গেছে। উফ, বড্ড মাথা ব্যথা করছে। আহ। বিছানা নেড়ে উঠল। বুঝলাম উনি বেডে উঠে বসলেন। চোখ মেলে তাকালাম তার দিকে। শুদ্ধ ভাইয়া বিরক্তির চাহনি বদল ঘটেছে, চোখে মুখে শুধুই অস্থিরতা। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, খুব ব্যথা। আহ। আরো বেশি অস্থির হয়ে আমার মাথা নিজের কোলে নিয়ে হাত বুলাতে লাগলেন। জানি না কি হলো আমার, তাকে দুহাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে তুলিয়ে গেলাম। মাথা ব্যথা না থাকলেও কপালে তার স্পর্শ শান্তি লাগছিল প্রচণ্ড। বন্ধ ঘরেও কোথা থেকে আসা এক দমকা হাওয়া কানে কাটুক না এভাবে দিনগুলো, নয়তো যাক না থেমে এই সময়টা। স্বস্তির পরশে কোনো এক অচেনা আবেশে জড়িয়ে নিতে শেখ না নিজেকে। মাঝরাতে কর্ণগছের হাওয়া ঢিপঢাপ শব্দ আমার হৃদস্পন্দনকে হঠাৎই বাড়িয়ে দিল। হাতটা গুটিয়ে বুকের সাথে আটকে ধরলাম। এই শব্দ এতটা কাছে কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এই হার্টবিট শুধু আমাকে শোনানোর জন্যই চলছে? এতটুকু নড়াচড়া না করে শুধু চোখ দুটো খুলতেই টের পেলাম কারো বুকের মধ্যখানে মুখ গুজে শুয়ে আছি আমি। কোমরের উপর ভারী কিছু অনুভব হচ্ছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। মাথাটা না তুলে চোখ উল্টিয়ে নীরবে উপরে তাকালাম। শুদ্ধ আমার কপালে গাল ঠেকিয়ে ঘুমিয়ে আছেন। কোমর জড়িয়ে একদম কাছে টেনে নেওয়া হাতটা তারই, আরেক হাত মাথার পেছনে দিয়ে রাখা। শ্বাস 2 ইঞ্চির ব্যবধান নেই দুজনের মাঝে। ওনার বলা সোশ্যাল ডিস্ট্যান্সের 3 ফুট কিভাবে মানব? যেচে শুয়েছি তার কাছে, কিন্তু এখন তো স্পর্শ শরীরে এক অদ্ভুত কম্পন তুলে দিয়েছে। আগের রাতে তো আমি এসেই ছিলাম, আজ কি হলো? ওনার হাতটা তো আমার গায়ে, তবে কি উনি ইচ্ছা করেই আমাকে? না না, তা কেন হবে? ঘুমের মতো রেখে দিয়েছেন হয়তো হাতটা। শুদ্ধের প্রশ্বাস বায়ু চোখের ওপর পড়তেই 2-3 বার চোখ পিটপিট করে বন্ধ খোলার প্রতিযোগিতায় নেমে গেল। আমার চোখটা একদম তার থুতনি বরাবর, বারবার বন্ধ খোলায় পাপড়ি স্পর্শ করছে সেখানে। হুট করেই চোখ মেলে তাকালেন উনি। এবার দম আটকে গেল আমার, ফ্রিজ হয়ে গেছি একদম। ড্রিম লাইফের আলোতে তার রিয়েক্টটা বেশ বুঝতে পারছি। গলা ভেজাতেই শুকনো ঢোক গেলার সময় আমার শরীরটা একটু নড়ে উঠল। সাথে সাথেই হাত সরিয়ে ধরফরিয়ে উঠে বসলেন, যেন বিদ্যুতিক তার ছুটছেন তিনি। অসহায়ভাবে গায়ের চাদর গলাব্দি টেনে তার দিকে তাকালাম। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন বসে, ঘেমেও গেছেন। কপালে ঘামের পানি কণা দৃশ্যমান। একসময় গায়ে শার্টটা টেনে খুলে ছুঁড়ে ফেললেন উনি। আমি ভয়ে আরও নুয়ে গেলাম। আচমকা পেছনে ফিরে আমার মাথার নিচে দিয়ে হাত দিয়ে চুলগুলো মুঠো করে ধরলেন। ব্যথায় এক হাত তার হাত ধরে আরেক হাতে তার গলা জাপড়ে ধরলাম। চোখ খিচে বন্ধ করে আছি। উনি একদম কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বলছিলাম কাছে না ঘুমাতে। বন্ধ চোখের কোনা বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চুলের মুঠো করে শক্ত করে ধরে রাখা হাত মুহূর্তেই আলগা হয়ে আসলো। চোখ মেলালাম আমি। সামনে শুদ্ধের গভীর চাহনি। হারতে ইচ্ছা করে সেখানে, ডুবতে ইচ্ছা করে। উনি আলতোভাবে চোখের পানি মুছে দিলেন আমার। মাথা আস্তে করে বিছানায় ঠেকিয়ে দিয়ে বললেন, চোখের পানি শুনল না তার কথা। আমিও বললাম থামতে। গুরুত্ব দেয়নি আমাকেও, ঝরেই চলেছে। আগের রাতেও উনি আঘাতের স্পর্শ করেছেন আমাকে, আজও। কেন এমন করছেন উনি? আমাকে মানতে এতটা বাধা কেন ওনার?
কি দোষ করেছি আমি? এখন তো আমি নিজের ভাগ্যকেই মেনে নিতে, তার সাথে মানিয়ে নিতে চাই। উনি কেন তবে মানতে পারছে না আমাকে? প্লিজ কানা দামা সিয়া। কাতর আবেদন। গাল দুটো মুছে পাশ ফিরে শুয়ে পড়লাম। একটু পরেই মাথায় কারো স্পর্শ। ডুকরে কেঁদে উঠলাম, আবারও মুখ চেপে ধরে। শুদ্ধ ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খুব লেগেছে তোর? লেগেছে? হ্যাঁ লেগেছে, কিন্তু কোথায়? যেমনটা বাইরে থেকে দেখে কোমল স্পর্শ সরিয়ে দিতে আপনি ব্যস্ত হয়ে উঠেছেন সেখানেই। না, অদৃশ্য কোথাও, যা না আপনি দেখতে পাচ্ছেন, না আমি নিজেও। শুধু মনে হচ্ছে আপনার ব্যবহার, দূরে যা দূরে থাক কথাগুলো ভেতরটাকেই খুবলে খাচ্ছে। কিন্তু এগুলো মেনে নিতে হবে আমাকে। পরিবর্তনের চেষ্টাও করতে হবে আমাকে। উনি বললেন, কথা বলছিস না কেন? নিজেকে একটু সামলে উঠে বসলাম। বললাম, আপনি এত কথা বলছেন কেন? নেশে কেটে গেছে? শুদ্ধ বিস্ময় নিয়ে তাকালেন আমার দিকে। মুহূর্তেই একরাশ রাগের ছায়া পড়ল তার চোখ মুখে। বিছানা থেকে নেমেই মেঝেতে পড়ে থাকা শার্ট কাঁধে ঝুলিয়ে বারান্দায় চলে গেলেন। ওনাকে বুঝতে গিয়ে সত্যি মাথা ব্যথা হচ্ছে আমার এবার। ইউ থিঙ্ক আম ফুল। যা বলবি তাই বিশ্বাস করবো। কিছু বুঝবি না আমি, কিছু বুঝি না আমি। মিথ্যে বলছিস তুই, কাল রাতেও মিথ্যে বলেছিলি। অন্য সময় হলে ভয় পেতাম, স্বাভাবিকভাবে রাগ হলো আমার। উঠে গিয়ে তার হাত চেপে ধরলাম। শুদ্ধ বড় বড় করে তাকালেন আমার দিকে। মুখটাও কিছুটা হা হয়ে গেছে তার, কিন্তু তার এতটুকু প্রভাব না অনুভব করিনি আমি। রুমে টানতে টানতে এনে বিছানার সামনে এনে দাঁড় করিয়ে হাত ছেড়ে বললাম, যা বুঝেছেন ঠিক বুঝেছেন, কিন্তু তবুও আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আপনি। আপনার হাত মাথায় না থাকলে ঘুম হবে না। জি, অভ্যাস হয়ে গেছে আমার। এক রাতে অভ্যাস হয়ে গেছে তোর? হুম, হ্যাঁ। নাও লিসেন, ইউ আর ড্রাঙ্ক। ধাক্কা মেরে বেডে ফেলে মাথার সাথে হাত বেঁধে দেব। কিছুই করতে পারবেন না। মাথায় একদম সিল মেরে বসিয়ে নিব। আপনি ডেইলি ড্রিঙ্ক করবেন তো আমার মাথায় হাত বুলিয়ে দেবেন, নাহলে আইসিওর জবরদস্তি করব আপনার সাথে। বিছানায় ঘুমানো আর মাথায় হাত বোলানো নিয়ে। সিয়া তুই কিন্তু বেশি। ঘুমাবো। কথাটা বলে এক আঙুল তুলে তার উন্মুক্ত বুকে ছোঁয়ালাম। ওনার চোখ আরো বড় হয়ে গেছে। একটু ধাক্কা মারতেই বিছানায় বসে পড়লেন উনি। হাঁটুতে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বললাম, ওনার বোকা বোকা আশ্চর্য হওয়া একটু এলোমেলো চেহারা দেখে হাসি পেল। ঠোঁট টিপে হেসে এসে তার পাশেই উল্টো দিকে হয়ে শুয়ে পড়লাম। নাক মুখ দিয়ে শ্বাস নিচ্ছি সামনে। ভাইরে ভাই, এটা কি ছিল? আমি কিভাবে এত বড় কাজটা করলাম? ওনাকে ঠের দিলাম? কেমনি সম্ভব? বিছানায় নড়েচড়ে উঠল কিছুটা জোরেই। বুঝলাম ধূপ করে শুয়ে পড়লেন উনি। চোখের সামনে শুদ্ধের মতো এক অবায়ক দেখলাম। কপালের চুলগুলো দুহাতে উল্টে চোখ গোল গোল করে উপর দিকে তাকিয়ে আছেন। কিছুটা সময় পর নিজের মাথাতেই হাতের স্পর্শ খুঁজে পেলাম। গায়ে জড়ানো চাদর লেগে থাকা কোনো এক সুগন্ধ নাকে আসতেই চোখ বন্ধ হয়ে এলো। অন্ধকার রাতকে ছাপিয়ে আলোর দেখা মিলছে গোটা পৃথিবীতে। তবুও কারো কারো মনে আমাবস্যার ভয়ানক আধার এখনো ঘনিয়ে আছে। কেউ এখনো এই নতুন সকালে আলোর ছটাকে গ্রহণ না করে নিজের মাঝে পুষে রাখা প্রতিহিংসার কালো ছায়া বয়ে বেড়াচ্ছে। কেউ পুরনো কথা আর আত্মগ্লানির মাঝে ডুবতে ব্যস্ত, তো কেউ আবার নতুনভাবে সকালকে বরণ করে 90 দিনের স্বাগতম করার চেষ্টা। কিরে, 2 দিন ব্যস্ত ছিলাম। কেমন আছিস? আছে ভালো। তুই তো আবার বিয়ে করে বউ নিয়ে ব্যস্ত। আয়নের কথায় চকিত হলো শুদ্ধ। সকাল সকাল ফোন করেই এই কথা বলবে তার ধারণা ছিল না ওর। ওর বিয়ে নিয়ে জানার কথাও না আয়নের। হ্যালো, আছিস? আজাদ গ্রুপের সিও হয়ে সে গ্রুপের উত্তরাধিকারীদের বিয়ের মতো এত বড়। শুদ্ধ তাচ্ছিল্যের হাসলো। আয়ন বলল, বেশ আসছিস মনে হচ্ছে ইনশিয়াকে নিয়ে। একরাশ কালো মেঘ ভর করলো শুদ্ধের মন জুড়ে। এই কথাটার উত্তর হয়তো জীবনের প্রাপ্তিগুলোর মধ্যে সব থেকে বেশি সুখের হিসেবে বলে দিতে পারত।
কিন্তু পারল না। জানিস জানিস তো এবার তো দেখ। বাসে চলে আয়, বের তো দেবে না। তুই বাসায় দেখবি শুদ্ধ কেউ বেরোতে দেবে না, সে কথা মানছে। ইনশিয়া তবে জাদু জানে বলতে হবে। সবটা তো জানিস আয়ান, কেন এভাবে বলছিস? আর যাই হোক, আমার এই কুচ্ছিত জীবনে রাখবো না আমি ওকে, শুধু একটু। জানি, তবে আসছি তোর ওখানে। চলে আয়। ওকে, বাই। ফোনটা কেটে দিল আয়ান। এটুকু তো ওর বোঝা শেষ যে শুদ্ধ বিয়েটা মেনে নেয়নি এখনো। এবার শুধু ওর প্ল্যান অনুযায়ী সবটা করার পালা। আগের দিন মুনিয়া বেশি অসুস্থ হওয়ায় ও যেতে পারেনি আজাদ ম্যানশনে, কিন্তু আর ছাড় নয়। শুদ্ধকে ক্ষতবিক্ষত করার জন্য, ইনসিয়াকে নিজের করার জন্য সে সবটা করবে ও, যা যা ও ভেবে রেখেছে। ঘুম ভাঙতেই দেখলাম শুদ্ধ ব্যালকনিতেই দাঁড়িয়ে আছেন, রেলিংয়ে হাতের কনুই রেখে মাথা নিচু করে। পাশে গত সকালে দেখা সেই কালো পাখিটাও আছে। কাক নয় ওটা, একটু ছোটোখাটো, তবে লেজটা বেশ বড়, দেখতে বেশ মায়াবী। শুদ্ধির খুব কাছেই বসে, যেন ওনার সাথেই দেখা করতে এসেছে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুমের এটা ওটাতে হাত লাগিয়ে ঠুসঠাস শব্দ করলাম। ওনার সাড়া নেই। এগিয়ে গিয়ে বললাম, আপনি এখানে ভাবে? আমার আওয়াজে পাখিটা উড়ে চলে গেল। মাথা তুলে শুদ্ধ একটু অস্ফুট স্বরে বললেন, কিছু না, আবার এখানে কেন তুই? রুমটা আমারও, সাথে ব্যালকনিটাও। উনি ভুরু কুঁচকে তাকালেন। একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন বলে রাগ করেছেন? বুঝলাম আমি আপনার পাশে ঘুমানোর অযোগ্য। উনি অযোগ্য তুই নস সিয়া, তোর পাশে অযোগ্য তো আমি। কেন আমার সাথে নিজেকে জড়াতে যাচ্ছিস? আগের রাতে তুই ডিভোর্স চাইলি না? তোকে তো বলেও দিয়েছি। ধূপ করে গায়ে আগুন জ্বলে উঠল আমার। চেঁচিয়ে বললাম, আমার পাশে কি যোগ্য কি অযোগ্য তা ঠিক করার আপনি কেউ নন। আর শুধুমাত্র সেই জোর খাটানোর কারণে আব্বু আমার থেকে দূরে। আর রইল কথা ডিভোর্সের, কান খুলে শুনে রাখুন, কোনো ডিভোর্স হচ্ছে না। শুদ্ধ বিস্ফারিত চোখে তাকালেন আমার দিকে। ঠিকই বলছি, যা বলছি একদম ঠিক বলছি। আর আপনিও এই বিয়ে মেনে নেবেন। এই যে সো কোল্ড খারাপ মানুষকে যে মুখোশধারী জীবনযাপন করছে না, আপনি টেনে খুলে ফেলবো আমি এই মুখোশ। দিন, আরো জোরে ধমক দিন। বিশ্বাস করুন, ভয় হচ্ছে না আমার। এই বাসায় একটু সুখের জন্য তোর পেতে থাকা মানুষগুলোকে দেখে। তার মানে তুই বলতে চাইছিস আমার জীবন থেকে যাবি না? দুপা এগিয়ে আঙুলের ওপর ভর করে উঁচু হয়ে দাঁড়ালাম। বললাম, আপনার ছদ্মবেশী জীবনে ছন্দ এনে দেব আমি, যাব না। উনি একদৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ, পরপরই রেগে রুমে ঢুকে গেলেন। গায়ের সবটুকু শক্তি দিয়ে টেবিলের সামনে থাকা চেয়ারে লাথি মারলেন। ওটা মাটিতে দুবার উল্টানি খেল। ওড়না খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে সত্তাটা বলছে, ভয় পাস না ইনসু, কিছু করবে না উনি তোর সাথে। তোকে পাশে না চাইলেও তোর একটুকু কষ্ট সইতে পারে না উনি। আর তুইও তো ভুল বলিসনি, ভয় পাস না একদম। ব্যাস থাক, তুই এই বাসায় তোর সারেগামা আর ছন্দ নিয়ে আমি চলে যাব। শুদ্ধ দরজা খুলে বেরিয়ে গেলেন। ধপ করে মেঝেতে বসে পড়লাম। তীরের মতো বিঁধল কথাটা আমার। চলে যাবেন মানে? এই দিকটা তো ভেবে দেখিনি আমি। মানুষটা যদি না থাকে, কাকে নিয়ে সংসার সাজাবো আমি? কিভাবে আটকাবো ওনাকে? বিয়ের 2 দিন যেতে না যেতেই মেয়েটা তোর অত্যাচারে সুইসাইড করতে বসলো শুদ্ধ। এতটা জঘন্য হয়ে গেছিস তুই? এতটুকু মেয়েকে বোঝার চেষ্টাও করলে না। ড্রাইভ করছিল শুদ্ধ। যদিও ইনসিয়াকে বলে আসা কথাগুলো এখন বাস্তবায়ন সম্ভব না ওর পক্ষে। বাসা ছেড়ে চলে যেতে পারবে না ও এই মুহূর্তে। তাই ঠিক করেছিল বাসার বাইরে থেকে কিছুটা ভয় দেখাবে ও ইনসিয়াকে। মেয়েটাকে সামনে পেয়ে রাগের বশে বেশ কয়েকবার আঘাত করে ফেলেছে। এ নিয়ে ওর মনও ক্ষতবিক্ষত। ওই বা কী করবে? নিজেকে সামলানোর যতই চেষ্টা করেছে, মেয়েটা আরও বেশি করে ওর মায়ে জড়িয়ে নিচ্ছে ওকে।
কিছুটা সময় দূরে থেকে নিজেকে শান্ত করতে কিন্তু মোবাইলের ওপাশ থেকে বলা মামির কথা শুনে ওর পৃথিবী থেমে গেল। গাড়িতে ব্রেক লাগিয়ে থম মেরে রইল। বিয়ের আগের দিন ইনসিয়ার বোন ইরাম এভাবেই খবর দিয়েছিল ওকে। সেদিন বিয়েটা হচ্ছিল বলে দরজাটা লাগিয়েছিল। আজ আজ আবার কি করলো? ও রাগ দেখিয়ে চলে এসেছে বলে? ও তো এখন বলেছে ডিভোর্স চাই না। কোনো খারাপ কিছু করে ফেলেনি তো? সেদিন না হয় বাবার কথা ভেবেছিল, আজ কোনো পিছুটান আছে কি ওর? পাগল পাগল লাগছে শুদ্ধর, হাত পা কাঁপছে। মামি আবারও বলল, কি রে, বুঝিসনি কি বললাম? ইনসিয়া সকাল থেকে রুমের বাইরে বেরোয়নি, দরজা লক করে রেখেছে। এখন আমরা দরজা ধাক্কাচ্ছি, ভেতর থেকে ওর কোনো রেসপন্স নেই। তুই বুঝতে পারছিস শুদ্ধ? তোর মা জিনাতকেও কথা বলার অবস্থায় নেই। তোর বাবাও অফিসের জন্য বেরিয়ে গেছেন, তোকে জানানো হয়নি এখনো। আর এখানের কোনো কথা কানে যায়নি আর শুদ্ধের। ইনসিয়া দরজা খুলছে না শুনেই মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ওর। শক্ত হয়ে বসে আছে, তবে চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা চেপে ধরল। কেউ একজন গাড়ির কাছে বাড়ি মেরে বলল। শুদ্ধ রক্তচক্ষু করে তাকালো তার দিকে। লোকটা ওর তাকানো দেখেই ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে বাসার পথ ধরল শুদ্ধ। রুমের মধ্যে গোলাপ হাতে বসে আছি। ব্যালকনিতেই আজ সকালেই দুটো গোলাপ ফুটেছিল, তার একটা ইচ্ছা করে ছিঁড়েছি। পানি দিতে যাওয়ার সময় কাটা লেগেছিল ওতে। ভাই, তুই আমাকে সহ্য না করলে আমি তোকে সহ্য করব কেন? ইনসিয়া টিট ফর ট্যাডি থিওরি বিশ্বাসী, যার অ্যাপ্লাইয়ার শুদ্ধ আর ওর বাগানের গোলাপ দুটোর উপরেই হবে হচ্ছে। বোর হয়ে বসে থাকার চেয়ে লাখ ট্রাই করে নিলেই পারি। এভাবে আর কতক্ষণ? গোলাপটার একটা পাপড়ি ছিললাম, এটা ছিল শুদ্ধ আধা ঘন্টার মধ্যে আসবেন। আর একটা ছিললাম, এটা ছিল আধা ঘন্টার পর আসবেন। আসবেন না এই অপশান রাখিনি, জানি না এসে থাকতে পারবেন না উনি। বিয়ের আগের দিনই তার নমুনা দেখা শেষ আমার। বাইরে মামির গলায় ঢোল বাজানো পর্ব শেষ বুঝলাম। নড়ে চড়ে বসলাম কিছুটা। এবার তুফান আসবে। বেডে রাখা স্লিপিং পিলসের পুরো পাতার দিকেই এক নজর তাকালাম। আন্দাজ করে উঠতে পারছি না অ্যাকচুয়ালি কয়টা খেলে ডক্টর আসার আগেই রোগীটির জ্ঞান ফিরবে। ঘটনা ঘটানো সম্ভব। ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে একটা খেয়ে বাকিগুলো ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দিলাম। নেহাত অজ্ঞান হওয়ার অ্যাক্টিং পারি না, পারলে এটাও খেতাম না। 8:30 মিনিট কেটে গেছে, ঘুমের খবর নেই। এ কি ওষুধ? বাকিগুলো তো সব ফেলে দিলাম, এটা কাজ করে না কেন? মনে পড়ল পরীক্ষার আগে রাত জেগে পড়তাম, অভ্যাস হয়ে গিয়েছিল। রেজাল্টের পরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতাম। কম্পাউন্ডেগুলো কাজ দেয়নি কোনোবারই। আহম্মকের মতো ওষুধের খালি পাতাটার দিকে তাকিয়ে রইলাম। লোয়েস্ট ডোজের ওইটাই। ঘড়িতে তাকিয়ে দেখলাম 14 মিনিট। গোলাপ ফুলের লাস্ট পাপড়িটাও ছিল আধা ঘন্টা পরে আসবেন শুদ্ধ। হতাশ হয়ে জোরে শ্বাস ফেলে বসে বিছানায় গায়েলে দিয়েছি। বাইরে থেকে শব্দ এলো। সিয়া, এক লাফে বেড ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। এর আগে এত জোরে কোনো মানুষের গলা শুনেছি বলে মনে পড়ে না আমার। এটা শুদ্ধর কণ্ঠ। ভয়ে চাদর টেনে গুটিয়ে আবারও বিছানায় শুয়ে পড়লাম। শুদ্ধ দরজা ধাক্কাচ্ছে, সেটা দেখে আমার হার্টবিট লাফাচ্ছে। এই বুঝি দরজাটা ভেঙে যায়। এত স্বাদের রুম আমার, মায়া পড়ে গেছে। দরজাটাও কত সুন্দর, ভাঙলে কেমন হবে? নতুন দরজা যদি আমার মনের মতো না হয়, রুমের সাথে মানানসই না হয়। না না, দরজা ভাঙতে দেওয়া চলবে না। কিন্তু খুলতে গেলে তো বাঘের থাবায় পড়ব। কি করি? আইডিয়া। আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে রুমের চাবি নিয়ে দরজার নিচে দিয়ে বাইরে বের করে দিলাম। দরজার কাছে গিয়েই মনে হচ্ছিল এই বুঝি ধরাম করে আমার মাথার উপর ভেঙে পড়লো ওটা। মোবাইলটা নিয়ে জিন্নাত আপুকে মেসেজ করলাম। আফামনি, শান্ত হন, আমি ঠিক আছি। এই খবরদার, চিল্লাই না আবার। আপনার ভাইরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে বলেন। দেখেন পায়ের নিচে পইরা আছে ওইটা। আমার এত স্বাদের দরজা যেন না ভেঙে ফেলে, বলে রাখলাম। এখনও থামিনি শুদ্ধের দরজা ধাক্কানো। দরজা ধাক্কাচ্ছেন আর বলছেন সিয়া দরজা খোল। তার মানে জিন্নাত আপু মেসেজ দেখেইনি। শুদ্ধের ডাক, দরজার শব্দ, এত চেঁচামেচিতে মেসেজের শব্দই হয়তো কানে যায়নি তার। বাধ্য হয়ে মিসড কল দিলাম ওর ফোনে।
ইনসিয়ার কল দেখে উৎফুল্ল হয়ে সবাইকে বলতে যাচ্ছিল জিন্নাত, কিন্তু মেসেজটা দেখে চুপ করে যাইও। খুব কষ্টে হাসি আটকে রেখে নিচ থেকে চাবিটা তুলে শুদ্ধের হাতে দেয়ও। দরজা ততক্ষণে অর্ধভঙ্গ। চাবিটা কেড়ে নিয়ে কোনো মতে দরজা খুলে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে গেল শুদ্ধ সহ বাকি সবাই। চোখ খিচে বন্ধ করে রেখেছি আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। পানি ছিটানোর আগে যেন চোখ না খুলে। ওষুধটাও আমার সাথে কোন জন্মে শত্রুতা দেখাচ্ছে কে জানে। এবার তো কাজ কর মেরি মা। শুদ্ধ ছুটে এসে দুহাতে জড়িয়ে ধরলেন আমাকে। স্বাভাবিকভাবেই চোখটা বন্ধ করে রইলাম। শুদ্ধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো বলে চলেছেন, সিয়া, সিয়া চোখ খুল, চোখ খুল সিয়া। কি হয়েছে তোর? কথা বলছিস না কেন তুই? সিয়া প্লিজ চোখ খুল, কথা বল, নাহলে সব শেষ করে দিব আমি। চোখ খুল, ড্যামিট। অস্থির হয়ে উঠেছেন উনি। ইচ্ছা করলো চোখ মেলে তার চেহারাটা দেখি, কিন্তু ওই যে শুদ্ধের তো ধরা পড়লেই খবর আছে আমি জানি। সজ্ঞানে চোখ বন্ধ করে রাখাচ্ছে কঠিন কাজটা বোধহয় আর কিছুই নেই। সেজমাও ব্যস্ত হয়ে পড়েছে বুঝতে পারছি, তবে জিন্নাত আপুর আওয়াজ নেই। হয়তো সেজমাকে সামলাচ্ছে। মাহি বলল, উনি চেঁচিয়ে, জানি না ডাক্তার কই? সিয়া, সিয়া উঠ, তাকা আমার দিকে। যাব না আমি, কোথাও যাব না, উঠ সিয়া। পর মুহূর্তেই হাওয়াতে ভাসতে লাগলাম। বুঝলাম উনি কোলে তুলে নিয়েছেন আমাকে। জিন্নাত আপু বলল, সূর্য কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? সামনে দাঁড়াচ্ছ কেন? হসপিটালে নিয়ে যাবো ওকে। সেট আউট অফ মাই। সেরেছে। এবার কি হবে? আপুই বাঁচাও। হসপিটাল মানেই তো সোজা মর। ধরা পড়েছি তো মরেছি। এই ডাক কি কানে পৌঁছবে তোমার? ও জিন্নাত আপুই, তুমি শুনতে কি পাও? শুদ্ধ পানি ছিটিয়ে দিলি ঠিক? শুদ্ধ হাঁটা লাগালেন। উপায়ন্ত না দেখে কেসে উঠলাম। উনি কি বুঝে একটু দাঁড়ালেন। তাড়াহুড়ো করে বেডে শুয়ে দিলেন আবারও আমাকে। জিন্নাত আপু বই নামার, দেখো না পাশেই তাকে গ্লাস ভর্তি পানি। তাড়াতাড়ি পানি মারো মুখে আমার, নইলে ধরা পড়লে ওই পানিতেই চুবিয়ে মারবে তোমার ভাই আমাকে। বাঁচাও আপু। তৎক্ষণিক চোখে মুখে পানি ঝাপটা পড়ল। লাফিয়ে উঠে বসলাম আমি। শুদ্ধের দিকে তাকিয়ে দেখলাম পাশেই বসে আমার। লোকটা ঘেমে একাকার। সাদা শার্টের উপরের বোতামটা খোলা, ঠিক নিচে দুটো বোতাম এলোমেলোভাবে লাগানো। ভুরুকুটি করে তাকিয়ে আছেন আমার দিকে। বুঝলাম ওভার অ্যাক্টিং হয়ে গেছে। চেহারায় মলিনতা এনে চোখ বন্ধ করে আবারও নুয়ে গিয়ে তার বুকে পড়লাম আমি। ইনশু, তুই ঠিক আছিস? আস্তে করে মাথা উপর নিচ নাড়ালাম। মাইকে থামিয়ে শুদ্ধ গম্ভীরভাবে বললেন, শুদ্ধ ইনসু। জিন্নাত আপুর দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন শুদ্ধ। ও একটু ভরকে গেল। আমার দিকে মুখ করলেন উনি। ভাষা ভাষা চোখে মাথা তুলে আমিও তাকালাম তার দিকে। ওনার চাহনিতে বিরক্তি। আমাকে জড়িয়ে রাখা হাত ছড়িয়ে বিছানায় শুয়ে দিলেন উনি। উঠে ব্যালকনির দিকে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালেন। সেজমা কাঁদতে কাঁদতেই বলল, তুই জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? আমি তো ঠিক আছি। ঠিক আছিস? এই এই ওষুধের পাতা খালি কেন? কেন স্লিপিং পিলস খেতে হবে কেন তোকে ইনশু? তোর কিছু হয়ে গেলে তোর বাবাকে কি জবাব দিতাম আমি? আচ্ছা শান্ত হও, তোমার ছেলে না খেয়ে বেরোয়। আমার তো ক্ষুধা লাগে নাকি, তাই ভাবলাম ঘুমিয়ে। তাই বল এভাবে? জিন্নাত আপু সেজমাকে ইশারায় শান্ত হতে বলল। সকালে কিছুই খাইনি আমি, খাবার উঠে বসে বললাম, না। না মানে? এই তো বললি খিদে পেয়েছে। বালিশে হেলান দিয়ে বললাম, না না মানে আমি আসি নিচে, ডাইনিংয়ে খাবো, রুমে খাবার পাঠাতে হবে না। কিন্তু প্লিজ। সেজমা বুঝলো ভয় পেয়েছি আমি। জিন্নাত আপু একবার আমার দিকে একবার শুদ্ধর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বোঝালো, মেয়ে তোমার খবর আছে। অসহায় মুখ করে সবার দিকে তাকালাম। বাবা বাদে বাসার সবাই এখানে।
জিন্নাত আপু, মাহি, ওর আম্মু, আরেক চাচাতো ভাই সিফাত ভাইয়া, ওর বউ সীমা ভাবি, তাপসী আপু, ওর বর ঈশান ভাইয়া, ওদের ছোট ছেলে তাহিয়ারও হয়তো ভয় পেয়ে গেছে। তাপসী আপুর কোমর জড়িয়ে রেখে মুখ লুকিয়ে আছে। আসমা খালা বাদ যায়নি, রুমে ছুটে এসেছে। সবাই কিছুক্ষণ টুকটাক এ কথা সে কথা বলল আমার সাথে। এরপর আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো সবাই রুম থেকে। আমার ভয়টাও মাত্রই বাড়তে থাকলো তার সাথে। জিন্নাত আপু ইশারায় বোঝালো ওর সাথেই যেতে। এক নজর শুদ্ধের দিকে তাকালাম। ওভাবেই পকেটে হাত গুছিয়ে বাইরের দিকে তাকিয়ে উনি। গুটি গুটি পায়ে আপুর সাথেই পা বাড়ালাম। সবাই বেরিয়েছে। রুমে আমি, জিন্নাত আপু আর শুদ্ধ। আমি আগে বেরোতে গেলেই আমার হাত ধরে জিন্নাত আপুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি শুধু যাও। ওনার আওয়াজে দুজনে আটকে উঠলাম। আমি যে কাঁপছি তা টের পাচ্ছি। জিন্নাত আপু বাইরে গিয়ে রুমের দিকে মুখ করে কাঁদো কাঁদো ভাবে তাকিয়ে রইল। ঠাস করে ওর মুখের ওপর রুমের দরজা আটকে দিলেন শুদ্ধ। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে রুমের মধ্যে দাঁড় করালেন উনি আমাকে। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি কসলাচ্ছি। বেশ অনেকটা সময় পর চোরের মতো শুদ্ধের মুখের দিকে তাকিয়ে দেখলাম ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। হাত মুঠো ওনার, আর চোয়াল শক্ত। চোখ দুটো যেন জ্বালিয়ে দেবে সব। বুঝলাম প্রচণ্ড রেগে আছেন উনি। মেকি হেসে বললাম, ইয়ে আসলে ক্ষুধা ফুলে থাকার জন্য। উনি ছুটে এসে গলার টিপের দেওয়ালে আটকে ধরলেন আমাকে। শ্বাস আটকে যাচ্ছে আমার। উনি রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, মিথ্যাবাদী, আমাকে ফেরাতে মরে যাওয়ার নাটক করেছিলে তুই? মরার খুব শখ তোর, হ্যাঁ? কাঁপতে কাঁপতে গলায় রাখা তার হাতে দুহাত রাখলাম আমি। আর একটু চাপ দিয়ে ধরে তার চোখে চোখ রেখে খুব কষ্টে বললাম, মেরে ফেলুন না। ওনার হাত আগলা হয়ে আসলো। শ্বাস স্বাভাবিক হলো আমার। তবুও আরো জোরে ওনার হাত চেপে ধরে বললাম, আপনার হাতেই মরতে চাই, প্লিজ মেরে ফেলুন। এক ঝটকায় হাত সরিয়ে নিলেন উনি। চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন। শান্ত চোখে তাকালাম তার দিকে। অশান্ত মনটা লোকাতে ব্যস্ত উনি। সামনে দাঁড়িয়ে বললাম, ভয় পেয়েছিলেন? তা কি ঠিক ভাবুন, ভেবে দেখুন। আপনি চলে গেলে আজকের ঘটনা খুব বাজেভাবে রিপিট হতে পারে। শেহনাজ মঞ্জিলে যাব না আমি। এ বাসায় থাকার সম্পর্কে সুতোটা তো আপনি। আপনি নেই, কোন সম্পর্কে জুড়ে থাকবো আমি এখানে? আর যাবো তো। উনি আচমকাই আমার দুগালে হাত রাখলেন। কথা থেমে গেল আমার। কপালে কপাল থেকে চুপ করে দাঁড়িয়ে আছেন। চোখ বন্ধ হয়ে নিজেও ফ্রিজ হয়ে আছি। চেয়েছি এমনটা কেন করছিস তুই শিয়া? কেন করছিস তুই এমন? কি পাস এভাবে কষ্ট দিয়ে আমাকে? এই সুন্দর কি শুধু কষ্টই ভাবো? এতটা খারাপ আমি নাকি এতটাই অবাগা যে সব থেকে কিছু নেই? চোখ খুললাম আমি। তার বন্ধ চোখে জল গাল বেয়ে পড়ছে। কিছু বলার আগেই উনি হাত ধরে টেনে রুম থেকে বের করে দিলেন আমাকে। এতটুকু দেরি না করে দরজাটা লাগিয়ে দিলেন। ভেতর থেকে রাগী আওয়াজেই বললেন, কোনো কথা না বাড়িয়ে চুপচাপ দরজায় পিঠ থেকে বসে পড়লাম। জিন্নাত আপু ছুটে এসে বুকে জড়িয়ে ধরল আমাকে। শ্বাস আটকে বসে আছি। মাথা সব স্নায়ুতন্ত্র শুধু জানান দিচ্ছে, আসলেই তো। কি দোষ আপনার? কেন সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছেন নিজেকে? আমার কষ্টই বা এতটা মরিয়ায় ওঠেন আপনি? দুজনের মাঝে তো আপনি। তবে এভাবেই বা কেন বললেন? যেন কতদিন ধরে আমি কষ্ট দিয়ে চলেছি আপনাকে। কেন? 20 মিনিট আগে রাগ দেখিয়ে রুম থেকে বের করে দিল। এখন দরদ দেখাতে খাওয়াতে এসেছে। এর জন্য বহুরূপী নামটা পারফেক্ট। বিশুদ্ধ বহুরূপী। এভাবে বের করে দেওয়ার পর দরজায় বসেই শব্দ না করে কাঁদছিলাম জিন্নাত আপুর কোলে। একটু পরেই উনি দরজা খুলে দিলেন। আপুও কাঁদছিল। চোখের পানি মুছে আমাকে ধরে দাঁড় করিয়ে দৌড়ে চলে গেল। 2 মিনিটের ট্রে ভর্তি খাবার নিয়ে আসলো। আমি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। শুদ্ধ ট্রেটা নিয়ে ভেতরে চলে গেলেন। কান্না থামিয়ে চোখের পানি মুছলাম। জিন্নাত আপুর হাত ধরে বললাম, চলো আপু। পেছন থেকে শুদ্ধ হাত ধরে আটকে দিলেন আমাকে।
তোমাদের হয়তো ব্রেকফাস্ট হয়নি। আর তীক্ষ্ণ চোখে তাকালাম ওনার দিকে। নাটক করি আমি? পরক্ষণেই মনে হলো নাটকই তো করেছিলাম। চোখ নামিয়ে নিলাম। জিন্নাত আপু তৃপ্তির হাসি ঝুলিয়ে জল ভরা চোখ নিয়ে চলে গেল। শুদ্ধ আমাকে রুমে এনে বেডে বসিয়ে বলল, না। বেশ, কে নে এবার? না বললাম আর তাই বিশ্বাস করলো? কিসে তৈরি এই লোক? অভিমানও বোঝে না। উনি প্লেট এগিয়ে আবার বললেন, কে নে? কিছু না বলে পাশ ফিরে পিছনে তাকিয়ে বিস্মিত না হয়ে পারলাম না। উনি ভাতের লোকমা বানিয়ে খাইয়ে দেওয়ার জন্য হাত তুলে বসে আছেন। খুশি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট ছিল। তবুও খাবো না। উনিও তো খায়নি কিছু। বললাম, আপনি খাননি কেন? মাই ওয়েস। খাবো না আমি, মাই মর্জি। সিম্পল কথা বোঝেন না কেন? আপনি খান, আমিও মিসেস খান হয়ে যাব। আই মিন খেয়ে নেব, তার আগে খাচ্ছি না। চড়িয়ে কান গরম করে দিলি তোর গাল এগিয়ে দিয়ে বললাম, এই ফর্মুলা ট্রাই করা উচিত। ঘাড় কিভাবে গেলে তাও আজ আমি দেখব। যদি না তা হয় মিস্টার, পুরোটা আপনাকে খেতে হবে বলে দিলাম। শুদ্ধ হাতের ভাতের লোকমা প্লেটে রেখে আঙুল ছাড়লেন। হকচকিয়ে গেলাম কিছুটা। সত্যি মার লাগাবে নাকি? কিন্তু ঘাড় তো কোনোভাবেই খাবার গিলতে পারবে না। সত্য হেরে খাবারটা তবে উনিই খাবেন। ওয়াও ইনসু, কি লজিক তোর। উনি প্লেটটা সরিয়ে রেখে বিছানা থেকে নেমে গেলেন। আমি পা দুটো গুটি, জি না, ঘাড়কে গেলেন, নইলে নিজে খাওয়ার জন্য রেডি হন। বা হাতে ডান হাতের শার্টের হাতাটা গোটাতে লাগলেন উনি। ওটা নিচে নেমে এসেছিল কিছুটা। হুট করেই কোলে তুলে নিলেন উনি আমাকে। চমকে উঠে ওনার গলা জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠলাম, আরে এটা কোনো কথা? এটা তো ম্যাথামেটিক্স ছেড়ে অন্য কিছুর মধ্যে চলে গেল। চোখ পাকিয়ে তাকালেন উনি আমার দিকে। এবার ভয় পেয়েছি। চুপ করে মাথা নামিয়ে রইলাম। ব্যালকনিতে এসে একদম কিনারায় দাঁড়িয়ে শান্তভাবে বললেন, এবার বল, ফেলে দিই তোকে? আমি হাঁ করে তার দিকে তাকালাম। ঘাড় ঘুরিয়ে একবার নিচে তাকিয়ে কলিজা শুকিয়ে গেল। মাটির দিকে তাকাতেই শিউরে উঠলাম। ওনার গলা আরো ভালোভাবে জড়িয়ে ধরে বললাম, না না প্লিজ, মরে যাব। মরার মতো করে ফেলবো না তোকে। এখান থেকে পড়লে জাস্ট হাত ভাঙবে, তারপর তোর লাফানো বন্ধ হবে। রুমে বসে শুয়ে শুয়ে অসহায়ের মতো আমাকে বাইরে যেতে দেখবি। এসব ফালতু তেড় দিতে পারবি না। আর আমারও তোকে নিয়ে এত ঝামেলা পোয়াতে হবে না। রাগ উঠবে না, বাসার সবই ঠিক করে ফেলবে তোকে। সিম্পল ক্যালকুলেশন, টোটালি মাত। একদম স্বাভাবিকভাবেই কথাগুলো বললেন উনি। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। দুদিন আমি ভয় দেখালাম, আজ লোকটা এত দিক ভেবে শেষমেশ আমাকেই উল্টো থ্রেট দিল। ঠিক এভাবে হা করে খাবার সাবার করবি। গট ইট। আমি চুপ করে আছি। রাগ না দেখিয়ে এভাবে কথা বলেন উনি। শুদ্ধ কিছুটা হাত আগলা করে আমাকে ফেলে দেওয়ার ভঙ্গিময় নাড়ালো। জাপড়ে ধরলাম তাকে। উনি বিরক্তি নিয়ে বললেন, যে কদিন আছিস তোকে তোর বাসাতেই বোঝাতে হবে, বুঝলি? এবার বল, গার গেলি কিনা? ভয়ার্ত চেহারা নিয়ে মাথা উপর নিচে নামালাম। শুদ্ধ রুমে এনে বিছানায় নামিয়ে দিলেন আমাকে। তারপর খাইয়ে দিতে লাগলেন। একটা কথাও বলিনি আর। খাওয়াতে খাওয়াতেই উনি বললেন, সন্ধ্যায় আয়ন আসবে। কে আসবে? আমার ফ্রেন্ড, জামান গ্রুপের চিফ এক্সিকিউটিং অফিসার। ও। আয়নের সামনে উল্টাপাল্টা কিছু বলবি না। বাবু হয়ে বসে হাসি মুখে বললাম, তার মানে বলছেন একেবারে আদর্শ গোপী বহু ক্যারেক্টার? মানে? ধর, ও তো সিরিয়াল দেখে না, চিনবে কোথা থেকে? বললাম, মানে ওনাকে দেখাবো আমরা হ্যাপি ম্যারিড কাপল, তাই তো? না, উল্টোটা আর সত্যিটাই। দেখ সিয়া, আয়নের সামনে একদম কাছে গেছবি না। আমার ভালো বন্ধু, শুধু দেখতে চেয়েছে তোকে। এই না হলে বউকে অন্য কাউকে দেখতে দিবেন না? নইলে আমার তোকে নিয়ে লাফানোর সময় নেই। রিয়েলি? উনি চুপ রইলেন। মুচকি এসে বললাম, বাসায় সবাই তো জানে আপনি কেমন লোক। আই মিন আমাদের সম্পর্ক কেমন।
একটা বাইরের লোককেও। কেন বাইরের লোক? আয়ন কোনো বাইরের লোক না, হি ইজ মাই। বেস্ট ফ্রেন্ডের সামনে শো আপ করবেন যে আপনার বউ নিয়ে ভালো নেই আপনি, যাতে নতুন একটা মুরগি ধরে দিতে পারে, তাই না? হোয়াট? ঝাল। উনি পানি এগিয়ে দিলেন, সাথে সাথে কোনো ঝাল লাগেনি, তবুও পানি কিছুটা খেয়ে বললাম, ঠিক আছে, তাকেও বুঝিয়ে দেব তার বন্ধু একটা অ্যাংরি বার্ড, খালি রাগারাগি করে আমার সাথে। কথাটা বলে সরু চোখে তাকে পর্যবেক্ষণ করলাম। রিয়াক্ট আশা করেছিলাম। উনি ভাত মাখাতে মাখাতে সেদিকেই তাকিয়ে স্বাভাবিকভাবেই বললেন, গুড। স্ট্রেঞ্জ। রাগ নিয়ে রাগার মতো করে রক্ষী পক্ষী বললাম, রাগলো না, বাজাতে হচ্ছে। বাট আই হ্যাভ এ কন্ডিশন। উনি চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, হোয়াট? না, শুনবো না তোর ফালতু শর্ত। তুই এবার আমাকে আবুল তাবুল। রাইট ইউর, কিন্তু শুনতে তো হবেই আপনাকে, না হলে আমিও শুনবো না আপনার কথা। একটা শ্বাস ফেলে শুদ্ধ বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। মেকি হেসে বললাম, আপনি টুক করে এই খাবারটুকু খেয়ে নিন, আর প্রমিস করুন 3 বেলার ডাইনিংয়ে বসে সবার সাথে খাবার খাবেন। তারপর আপনি যা বলবেন তাই হবে। আর আপনার ফ্রেন্ডের সামনে গলা জড়িয়ে ধরবো। আগে তো আপনার কথার বিপরীতটা করব, তারপর আপনি যা করেন দেখা যাবে। দাঁতে দাঁত চেপে উনি বললেন, শুদ্ধ বাসায় খায় না, এটা সবাই জানে। তুই তো খান না, এখন থেকে খাবেন, না হলে কিন্তু আপনার ওই ডায়ান ফ্রেন্ড থুরি, আয়ান না কি যেন নাম, হোয়াট হ্যাপেন, তার সামনে আপনার বইয়ের মতো বিহেভ কর। কথাটা বলে আমি তামিমা স্পেশাল হাসি দিয়ে বসে রইলাম। শুদ্ধ রাগী গলায় বললেন, অনেকটা খেয়েছি, ওইটুকু আপনি খান। অ্যান্ড সবার সাথে বসে খাবেন এরপর থেকে। মেক দ্যাট প্রমিস। সীমা পার করছিস তুই। অনলি ফর ইউ। পাশ ফিরে বসে রাগ নিয়ে খেতে লাগলেন উনি। আমি একটু অবাক হলাম। বন্ধুকে দেখাবে বউ নিয়ে সুখী নেই, এই জন্য বাসায় খাবার কথাটা মেনে নিল। আজব না বিষয়টা। যাই হোক, বাসায় খাবেন এটাই ঢের। গালে হাত দিয়ে বসে থেকে দেখে চলেছি আমার এটো কিভাবে খাচ্ছে উনি। এখন কিছু বললে ওনার খাওয়াটাই হবে না, তাই চুপচাপই রইলাম। খাওয়া শেষ করে আবারও রুম থেকে টেনে বের করে দিলেন আমাকে, আর সেই এক ডায়লগ, দূরে থাক। একদিন বাসায় আছে, তবুও তার কাছে থাকা যাবে না। কে জানে রুমে থাকলে তার কি সমস্যা। সারাটা সকাল কাটলো আমার রুমের বাইরে। জিন্নাত আপু আর মাহি এক রুমে রয়েছে, ওদের কাছেই ছিলাম। শুদ্ধ বাইরে থাকলে কি করেন জানি না, কিন্তু বাসায় একা রুমে দরজা বন্ধ করে রয়েছেন উনি। বিষয়টা হজম হচ্ছে না আমার। অনেক দরজা ধাক্কেছি, কিন্তু উনি দরজা খোলেননি। সেজমাকে বলেছিলাম তার ছেলে খেয়েছে কিছুটা, সে সেইটুকু শুনেই খুশিতে গদগদ। লাঞ্চের সময় সবাই ডাইনিংয়ে বসেছিলাম। চেয়ারে বসেই লুকিয়ে চুরিয়ে দাঁতে নখ কাটছি। কেউ দেখলে হাইজিনের ফালুদা। আচ্ছা, উনি কি আসবেন? রুম থেকে বের করে দেওয়ার সময় শুদ্ধ মুখে প্রমিস বলেছিলেন, হাত ছুঁয়ে প্রমিস আদায় করিনি। গায়ে তুলবেন ওই প্রমিস উনি? সবাই সবার মতো কথা বলছে। বাবা অফিসে, সেজমা মামির সাথে তদারকি করছে। জিন্নাত আপু পাশের চেয়ার থেকে ফিসফিসিয়ে বলল, তোর হাত বেঁধে দেব ইনসু, কি বাজে স্বভাব বানিয়েছিস তুই। দাঁত কেলিয়ে বললাম, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আপু চোখ রাঙালো। ওর থেকে মুখ ফিরিয়ে বাকি সবার দিকে তাকিয়ে দেখলাম হাঁ করে আমার পেছন দিকে তাকিয়ে আছে সব। ওদের চোখ অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম, তাতে আমারও মুখ হাঁ হয়ে গেছে। শুধু এদিকেই আসছেন। জিন্নাত আপু আমার দিকে তাকালেই ভাব নিয়ে বিশ্বজয়ের হাসি দিলাম। শুদ্ধ চুপচাপ এসে নিজের প্লেটে খাবার বেড়ে খেতে লাগলেন। ইতিমধ্যে সবার প্লেটেও আসমা খালা খাবার বেড়ে দিয়েছে। সে নিজেও এতটা চমকে গেছে, সিফাত ভাইয়ার প্লেটে ভাত বাচ্ছেন তো বাচ্ছেই, থামার নামই নেই। সেজমা শুধু নীরবে কাঁদছে আর আঁচলে চোখ মুছছে। সে কান্না যে কতটা আনন্দের অনুধাবন হলো আমার। শুদ্ধ খেতে খেতেই বললেন, সিয়া কেনে। ধ্যান ভাঙল সবার। স্বাভাবিক হতেই সিফাত ভাইয়া তার প্লেটের ভাত দেখে আসমা খালার দিকে কটমটিয়ে তাকালো। সে নিজের ভুল সংশোধনে ব্যস্ত হয়ে পড়ল। কোনোরূপ টুক শব্দ না করে সবাই খেতে লাগলো। খাওয়া শেষ করেই হনন করে শুদ্ধ রুমে চলে গেলেন। সেজমা এবার জোরে কেঁদে দিয়ে বলল,
আমরা ভুল সিদ্ধান্ত নেইনি। ইনসুরে বেঁচে থাক মা, বেঁচে থাক। এভাবেই আমার সংসারকে ভরিয়ে দে তুই। উঠে গিয়ে তার কোলে মাথা রেখে বললাম, সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আম্মু, কেঁদো না তুমি। সেজমা চোখের পানি মুছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁদা যাবে না আর। এই তোরাও আর অবাক হবি না, একদম ইমোশনালও হবি না, স্বাভাবিক বিহেভ করবি শুদ্ধর সাথে। মাথা নেড়ে সায় দিল সবাই।